ভেক্টরের লাস্ট পার্ট, ভেক্টর চ্যাপ্টারের লাস্ট পার্ট হচ্ছে প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। ক্লাস তোমাদের 11 এ যেমন গুরুত্বপূর্ণ এটা একটা অংশ, ঠিক সেরকম ভাবে কম্পিটিটিভ পরীক্ষাতেও এই অংশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপেক্ষিক বেগ কিন্তু সেই তুলনায় অনেকটাই লেস ইম্পর্টেন্ট তোমাদের। ওখান থেকে যদি পড়ে তোমাদের নৌকার গতি এই টাইপেরই কোশ্চেন গুলো হয়তো থাকতে পারে। তো ক্লাসের গতি থেকে কম্পিটিটিভ পরীক্ষাতে অঙ্ক থাকবেই, এটা একটা ধরে রাখতে পারো, ঠিক আছে? তো ক্লাসের গতিটা কি? আমরা একমাত্রিক গতি পড়েছিলাম। একমাত্রিক গতি মানে যেখানে একটা বস্তু জাস্ট এরকম সরলরেখা বরাবর গতিশীল হবে, সরলরেখা বরাবর এই বরাবর গতিশীল হলো। এটা ওএক্স অক্ষ বরাবর হতে পারে, উলম্ব বরাবর গতিশীল হতে পারে। যে কোনো একটা রেখা বরাবর যদি গতিশীল হয় তখন সেটাকে আমরা একমাত্রিক গতি বলি, ঠিক আছে? সেটা উলম্ব বরাবর বা অনুভূমিক বরাবর, এই দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু প্রবলেম গুলো করেছি একমাত্রিক গতিতে। এই প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি মানে কি না, বস্তুটা আমরা দ্বিমাত্রিক মানে 2 ডাইমেনশন বলে যেটা বলেছি, সেটা কি না, যে কোনো মুহূর্তে বস্তুটার অবস্থানকে বোঝানোর জন্য দুটো চলরাশির প্রয়োজন হয়, ঠিক আছে? মানে সে যদি ধরে নাও বস্তুটা যদি xy তলে থাকে, xy তলে যদি গতিশীল থাকে, যদি এই পজিশনে থাকে a বিন্দুতে, তার স্থানাঙ্ক তুমি এখানে x1 y1 এটা দ্বারা প্রকাশ করবে। আবার যদি এই পজিশনে আসে তখন x2 y2 স্থানাঙ্কগুলো পাল্টে যাচ্ছে, অর্থাৎ এখানে দুটোরই মান পাল্টাচ্ছে, x এর মানও পাল্টাচ্ছে, y এর মানও পাল্টাচ্ছে। মানে এখানে বস্তুর অবস্থানটাকে সঠিকভাবে বোঝানোর জন্য দুটো x এর ভ্যালু দরকার, y এর ভ্যালুও দরকার, ঠিক আছে? এই জন্য এই গতিটাকে বা এই নির্দেশতন্ত্রটাকে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বলে থাকি। তো এইরকম একটা বস্তুর গতিকে আমরা দ্বিমাত্রিক তলে প্রকাশ করব, সেটাই হচ্ছে এখানে প্রাসের গতি। ধরো তোমাদের এখানে একটা কোনো ব্যারিয়ার আছে, ব্যারিয়ার মিন্স ধরে নাও একটা প্রাচীর আছে, এটা একটা প্রাচীর, এখানে কোনো একজন ব্যক্তি আছে, ঠিক আছে? আর এইরকম জায়গায় কোনো একজন ব্যক্তি আছে। ধরো বন্ধু একজন এ একজন ব্যক্তি আর বি একজন ব্যক্তি। এ ব্যক্তি বি ব্যক্তিকে কিছু একটা দিতে চাইছে, ঠিক আছে? মাঝখানে এই তোমার ধরে নাও পিকিউ এই ব্যারিয়ারটা আছে, পিকিউ ব্যারিয়ার আছে। তো কি করে সে দেবে? সে যদি সরাসরি এই দিকে যদি ছুড়ে দেয় কি হবে? বস্তুটা এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবে, অর্থাৎ দিয়ে বি ব্যক্তির কাছে পৌঁছাবে না। আবার যদি খাড়া উপরের দিকে ছুড়ে দেয় তাহলে উপরে যাবে বস্তুটা, গিয়ে আবার ব্যাক করে নিচের দিকে চলে আসবে। তাহলে বস্তুটাকে বি ব্যক্তির কাছে পাঠাতে হলে এই এ ব্যক্তিকে কি করতে হবে? এমন একটা কোণ করে ছুটতে হবে যাতে করে বস্তুটা উপরের দিকেও যায় আর অনুভূমিক দিকেও যায়। তার জন্য এইরকম ভাবে সে ছুটবে, তখন কি হবে না, এইটাকে টপকে তখন বি ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে। তবে এই ধরনের যে গতিটাকে বলবো, এই গতিটাকে আমরা এখানে প্রাসের গতি বলবো। এইটাকে মানে একই সঙ্গে যখন কোনো বস্তুর অনুভূমিক দিক এবং উলম্ব দিক দুদিকেই গতিশীল হবে, সেই গতিটাকে আমরা এখানে প্রাসের গতি বলবো, ঠিক আছে? তো এই প্রাসের গতি সংক্রান্ত কিছু তোমাদের ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলো বা তথ্যগুলো জানতে হবে। যেমন প্রথমেই আমরা এটাকে জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো একটু। ধরো এটা এক্স অক্ষ বরাবর আর এটা ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করা হচ্ছে কোনো বস্তুকে, যেরকম ভাবে বললাম এইভাবে ছুড়ে দেওয়া হচ্ছে, মানে এরকম একটা কোণ করে ইউ বেগে ছুড়ে দিচ্ছে, তার সঙ্গে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে। তখন বস্তুটা মানে এই সোজা তো আর যেতে পারবে না, তার অভিকর্ষ বল নিচের দিকে কাজ করবে। সেই জন্য কি হবে, বস্তুটা এই বরাবর যেতে যেতে একটা উচ্চতায় উঠবে, উঠে এখানে এসে পড়ে যাবে।
এইটি হচ্ছে প্রাসের গতিপথ। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন থাকে প্রাসের গতিপথের বা সঞ্চার পথের সমীকরণটি কিরূপ, আসছি আমরা সেটা। তো যাই হোক, এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে? প্রথমে ও বিন্দু, ও বিন্দুটাকে কি বলা হয়? ও বিন্দুটার নাম কি? এখানে ও বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু, মানে যে বিন্দু থেকে ছোড়া হচ্ছে এটাকে প্রক্ষেপ বিন্দু বলা হচ্ছে। ঠিক আছে, প্রক্ষেপ বিন্দু। এখান থেকে যে বেগে ছোড়া হচ্ছে অর্থাৎ ইউ ইউ বেগে যে ছুটছি এটাকে বলা হয় প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ। যে কোণে ছোড়া হচ্ছে, যে কোণটা, এইটা কোণটাকে বলা হচ্ছে প্রক্ষেপ কোণ। ঠিক আছে, আর যেখান থেকে ছোড়া হলো এই ছোড়ার পর বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়বে, তো ভূমিতে গিয়ে, মানে যেখানে ছোড়া হচ্ছে সেখান থেকে কিছু দূরত্বে গিয়ে পড়ছে। এই যে দূরত্বটা এটাকে আমি নাম দিচ্ছি ধরো ও এ। এই যে ও এ দূরত্বটা এটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা। ঠিক আছে, এটাকে প্রাসের সীমাও বলা হয়, রেঞ্জ, ইংরেজিতে রেঞ্জ বলছে। আচ্ছা, তারপরে কি, ধরো এই বস্তুটাকে যখন ইউ বেগে ছোড়া হচ্ছে, আমি বললাম কি একই সঙ্গে বস্তুটা অনুভূমিক দিকেও যাচ্ছে আর উলম্ব দিকেও যাচ্ছে। ঠিক আছে, উলম্ব দিকে বেশ কিছুটা উচ্চতা উঠে আবার কি হবে, পড়ে যাবে, নিচে পড়ে যাবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, এই যে ওএক্স অক্ষটা হচ্ছে ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক যে উচ্চতায় উঠছে এই উচ্চতাটাকে, এটাকে বলা হচ্ছে সর্বাধিক, বস্তু কর্তৃক আরোহিত সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, বস্তুটা উলম্ব দিকে সর্বাধিক কতটা উচ্চতা আরোহণ করলো, এটা হচ্ছে এইচ। ঠিক আছে, এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এই প্রাসের গতির অঙ্ক বা থিওরি কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে এই টার্মগুলোই বলবে। একটি বস্তুকে এত প্রক্ষেপ বেগে ছোড়া হলো, এত প্রক্ষেপ কোণে, তাহলে প্রক্ষেপ কোণ কোনটা সেটা আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে জেনে রাখতে হবে। অনুমিতের সঙ্গে, অনুমিতের সঙ্গে যে কোণ করে ছড়াচ্ছে এটাই হচ্ছে প্রক্ষেপ কোণ। তার সীমা হচ্ছে এত, তার মানে বুঝে নিতে হবে প্রক্ষেপ সীমা, অর্থাৎ যেখান থেকে ছোড়া হয়েছে যে বিন্দুতে গিয়ে আবার পড়েছে, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা। আচ্ছা, তারপর বলবে তোমার এখানে প্রক্ষেপ কাল একটা আছে। প্রক্ষেপ কাল মানে কি, এই যে ও বিন্দুতে ছোড়া হলো, ছোড়া হওয়ার পরে আবার যে এ বিন্দুতে পড়লো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ছুটছ, ছোড়ার পর আবার যে ভূপৃষ্ঠে ফিরে এলো, এই যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হচ্ছে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে প্রক্ষেপ কাল। প্রক্ষেপ কাল বা উড্ডয়ন কাল বলা হয়। উড্ডয়ন কাল বা উৎক্ষেপী কালও বলা হয়। ঠিক আছে, এতগুলো টার্মে প্রকাশ করা হয় টোটাল টাইমটা। তো এখন তোমাদের এই অংশটা মেন যে কাজ, সেই কাজগুলো কি কি তোমাকে বের করতে হবে। এই প্রক্ষেপ সীমা, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। প্রক্ষেপ কাল, এটাকে ক্যাপিটাল টি, এবং সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ। এই তিনটি রাশিমালা বের করতে হবে এবং এই রাশিমালাগুলো দিয়ে এই চ্যাপ্টারে অঙ্ক করতে হবে। কিছু না, এখানে জাস্ট ফর্মুলা পুটিং অঙ্ক, কোনো কিছু চিন্তাই করতে হবে না। এখানে ফর্মুলাগুলি একই রকম, মুখস্থ রাখাটা একটু টাফ হবে, কিন্তু তবুও বলবো এটা মুখস্থ করবে। ঠিক আছে, আর না হলে তোমাদেরকে একটু সময় লাগিয়ে বের করে নিতে হবে। এটা বের করাও যাবে, খুব সহজভাবে বের করে দেবো, দেখো। তো এখান থেকে এই তিনটি রাশিমালা দিয়ে অঙ্ক করবে, সেটা এমসিকিউ এর মধ্যেও করতে পারে বা এমনি 2 নম্বরের অঙ্কও করতে পারে। আর এখানে করবে কি, একটি 2 নম্বরের কোশ্চেন থাকে, এই যে বললাম প্রাসের গতিপথের সঞ্চারপথ অধিবৃত্তাকার হয়, এটা প্রমাণ করো। গতিপথের সঞ্চারপথ অধিবৃত্তাকার প্রমাণ করতে হয়। ঠিক আছে, এই কটি কোশ্চেন এখান থেকে থাকে। আর কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে যেটা আমরা আলোচনা করব। দেখো, তাহলে এটা বের করব কিভাবে। তো এটা বের করার জন্য আমরা আবারও এটা একটু আঁকছি। ধরো একটা বস্তুকে আমি উলম্বের সঙ্গে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোড়া হচ্ছে, অর্থাৎ থিটা প্রক্ষেপ কোণে ছুড়েছে। কত বেগে? ইউ বেগে ছুড়লাম।
এই যে ইউ বেগে বস্তুটাকে ছুড়লাম অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে, তার দুটো উপাংশ থেকে যাবে। বস্তুটা যে উপরের দিকে উঠছে নিশ্চয়ই উপরের দিকে একটা উপাংশ আছে তো, বা অনুভূমিক দিকে যে যাচ্ছে অর্থাৎ যে বিন্দু থেকে ছুটছি, যে ও বিন্দু থেকে ছুটছি দেখো এখানে গিয়ে পড়লো, তাই নিশ্চয়ই অনুভূমিক দিকে যাওয়ার জন্য একটা বেগ থাকবে, আর উলম্ব দিকে যে উপরের দিকে উঠেছে তার জন্য একটা বেগ থাকবে। সেই বেগের মানগুলো কত না আমরা উপাংশ বিভাজন করলেই পেয়ে যাব। যেটা এই বরাবর অনুভূমিক দিকে উপাংশটা কত হবে, ইউ cos থিটা, যার সঙ্গে থিটা কোণ করে সেটা হয় cos, আর উলম্ব বরাবর এই বরাবর হবে ইউ sin থিটা। তাহলে এইখানে এবারে তুমি ভুলে যাও ইউ এর কথা, ইউ আর নেই ভাবো। এবারে তোমাদের কাজ হচ্ছে ইউ sin থিটা আর ইউ cos থিটা নিয়ে কাজ। তাহলে বস্তুটা কে যখন ছুড়ে দিলে, ছুড়ে দেওয়ার পর বস্তুটা যে এইভাবে যে চলে গেল এই জায়গায়, অর্থাৎ ও থেকে যে এ বিন্দুতে এলো অনুভূমিক দিকে, কার জন্য এলো, কোন বেগের জন্য, ইউ cos থিটার জন্য। বস্তুটা যে সর্বাধিক এই এইচ উচ্চতা উঠলো, এই যে সর্বাধিক এইচ উচ্চতাটা কোন বেগের জন্য, ইউ sin থিটার জন্য। এই দুটি জিনিস মাথায় রাখলেই হবে। এবারে আমরা শুধু ইউ sin থিটা আর ইউ cos থিটা এই দুটো বেগ নিয়ে কাজ করব। এবারে দেখো বস্তুটা যখন ছোড়া হচ্ছে ভূপৃষ্ঠে যখন আছে, তার ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে, ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ হচ্ছে ইউ sin থিটা, প্রাথমিক বেগ। যত উপরের দিকে উঠছে বেগটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তার সর্বাধিক উচ্চতায় অর্থাৎ যেই জায়গায় পৌঁছালো এখানে তার উলম্ব বেগ কত, ঊর্ধ্বমুখী উলম্ব বেগটা কত হবে, শূন্য হয়ে যাবে, আর তো থাকবে না, ওই জন্য তার উপরে উঠতে পারছে না, দিয়ে কি হবে আবার নিচের দিকে পড়তে থাকবে। তাহলে তার যদি তোমার এই ও বিন্দু থেকে ছোড়ার পর আবার কিছু সময় পরে তো এই বিন্দুতে ফিরে আসছে ভূপৃষ্ঠে, তাহলে উলম্ব দিকে তার সরণ কত হচ্ছে বলতো, উলম্ব দিকে সরণ মানে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হলো, এটা যদি এরকম বলা হয়, ধরো তুমি এই জায়গায় আছো ভূপৃষ্ঠে ছড়লে বস্তুটা উপরের দিকে উঠলো, উঠে আবার এখানে ফিরে এলো, উলম্ব দিকে সরণটা শূন্য। তাহলে আমরা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলা থেকে কি লিখবো, উলম্ব দিকে সরণটা শূন্য, কত বেগের জন্য উলম্ব দিকে যাচ্ছে, ইউ sin থিটা, ইউ sin থিটা ইনটু টাইমটা কত, টোটাল টাইম ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল টিটা দেখো ক্যালকুলেট করে নিতে পারবো। হাফ জি ক্যাপিটাল টি স্কয়ার ইকুয়াল টু ইউ sin থিটা ইনটু টি, টি কেটে গেল, তাহলে একটা টি ইকুয়াল টু 2 ইউ sin থিটা বাই জি, তাই তো। তাহলে এইটি একটি তোমার রাশিমালা পেলে কত সময় লাগবে বস্তুটা মানে ছুড়ে দেওয়ার পর আবার ভূমিতে পড়তে, অর্থাৎ উড্ডয়ন কাল কত সেটা আমরা পেয়ে গেলাম, বা উত্থিতি কাল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা বের করব ক্যাপিটাল এইচটা। ক্যাপিটাল এইচ এটা কিভাবে, ওই একই রকম ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগটা কত, ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ হচ্ছে ইউ sin থিটা, সর্বোচ্চ উচ্চতায় তার বেগ কত, শূন্য, এটা আমরা লিখলাম। কতটা উচ্চতা আরোহণ করেছে, সর্বাধিক উচ্চতা এইচ। তাহলে এক্ষেত্রে আমরা যদি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা এইচটা পেয়ে যাব। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh এই ফর্মুলা থেকে অন্তিম বেগ শূন্য, প্রাথমিক বেগ কত, ইউ sin থিটা, তাহলে ইউ sin থিটা তার হোল স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। ঠিক আছে, তো এখানে ক্যাপিটাল এইচ সমান কত হবে, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এইটি হলো তোমার এইচ এর রাশিমালা, এইচ এই ফর্মুলার সাহায্যে আমরা এইচ বের করব। ঠিক আছে, আরেকটি বের করতে হবে আর প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমাটা কি না, দেখো এই যে ও বিন্দু থেকে ছোড়া হলো, ও বিন্দু থেকে এ বিন্দুতে গেল, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা প্রক্ষেপ সীমা আর দ্বারা প্রকাশ করি, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা এইটা নির্ণয় করার সময়
দেখো এখানে তোমাদেরকে একটু বলে দিই, যখন আমরা বস্তুটাকে ছুড়লাম, দেখো এইদিকে একটা বেগের উপাংশ, এই বরাবর একটা বেগের উপাংশ, আবার এখানে যখন আছে অনুমিক আর উলম্ব, এখানে যখন থাকবে মানে এই বিন্দুটাই দেখছি, এই বিন্দুটা দেখো উলম্ব বেগ আর নেই, শুধু অনুভূমিক বেগ থাকবে। মানে আস্তে আস্তে এই উলম্ব বেগটা, এই বেগটার ভ্যালু কমতে থাকছে। আমরা বললাম তো যে ইউ সাইন থিটাটা কমতে থাকছে না, সর্বাধিক উচ্চতায় কি হবে, ইউ সাইন থিটাটা 0 হয়ে যাবে। এখানে ইউ সাইন থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে, সর্বাধিক উচ্চতায়। সেই জন্য উলম্ব বেগটা থাকে না, শুধুমাত্র অনুভূমিক বেগটা থাকে। দেখো এখানে অনুভূমিক বেগ ইউ cos থিটা, এই জায়গায় অনুভূমিক বেগটা কত হবে, ইউ cos থিটাই থাকবে। কারণ এই দিকে অনুভূমিক দিকে কোনো বাধা বল আছে কি? দেখো বস্তুটা যখন উপরের দিকে উঠছে, অভিকর্ষ বল নিচের দিকে টানছে, তাই তো তার মন্দন সৃষ্টি হচ্ছে, সেই জন্য তার বেগটা আস্তে আস্তে কমতে থাকছে। কিন্তু অনুভূমিক দিকে অর্থাৎ ইউ cos থিটা বেগ নিয়ে যে বস্তুটা ছুটে যাচ্ছে, সেই দিকে কোনো বাধা বল আছে? কেউ বাধা দিচ্ছে কি? বায়ু ছাড়া। এখানে বায়ু বাধাটা উপেক্ষা করবো, তাহলে বায়ু ছাড়া কোনো বাধা বল নেই, স্বাভাবিকভাবে ওই বেগটার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানটায় দেখো সর্বোচ্চ উচ্চতায় এখানে শুধুমাত্র ইউ cos থিটা অনুভূমিক বেগ থাকবে। আবার দেখো যখন এই জায়গায় আসবে, এইটা ইউ cos থিটাই থাকছে, উল্লম্ব দিকে মানে নিচের দিকে তখন বেগটা হবে, তার জন্য অভিকর্ষ বলের জন্য আবার নিচের দিকে পড়তে থাকবে, মানে বেগটা আবার নিচের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, যে এইরকম ভাবে এই জায়গাতে ইউ cos থিটা, এখানে উল্লম্ব বেগ, একদম এখানে যখন পড়বে তখন পড়ার মুহূর্তে এখানে তোমার ইউ cos থিটাই থাকবে, আর উলম্ব দিকে নিম্নমুখী বেগটা কত হবে, ইউ সাইন থিটা। হ্যাঁ, এখানে মাইনাস সাইন ভাবতে পারো, অভিমুখটার জন্য নিম্নমুখী একটা মাইনাস বেগ থাকছে। ঠিক আছে, তার মানে এটা আমাদের কমন একটা কমন সেন্স ছিল একদম। ছোটবেলা থেকেই একটা বস্তুকে উপরের দিকে যখন ছুড়ে দেওয়া হয়, যে বেগে ছুড়া হয়, যেই মুহূর্তে বস্তুটা আবার হাতে ফিরে আসবে একই বেগ নিয়ে পড়ে, তাই তো? এটা আমরা আগেই জানি। তাহলে সেই হিসাবে ইউ সাইন থিটা বেগ নিয়ে উপরের দিকে উঠেছিল, পড়ার মুহূর্তে তার বেগটা ইউ সাইন থিটাই হচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন থাকে যে বস্তুটি কোনো প্রাসের গতির ক্ষেত্রে কোনো বস্তুকে যখন ছুড়ে দেওয়া হয়, কোন অবস্থানে তার বেগ এবং ত্বরণ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। বেগ এবং ত্বরণ, নরমালি আমরা কি জানি, কোন বস্তুর বেগ পরিবর্তন যেদিকে হয় ত্বরণের অভিমুখ সেদিকেই থাকে, তাই না? বেগ বাড়ছে যেদিকে সেদিকেই তো ত্বরণ থাকবে। হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে তোমার ত্বরণ এবং বেগ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, বা এখানে একটা কোশ্চেন ছিল ওই একমাত্রিক গতিতে, যে বেগ একমাত্রিক হলেও তোমার ত্বরণ কিন্তু দ্বিমাত্রিক হতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় দেখো, সরি, ত্বরণ একমাত্রিক হলেও বেগ দ্বিমাত্রিক হতে পারে, বেগটা দ্বিমাত্রিক হবে। কারণ কারণ এই জায়গায় প্রাসের গতির ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সবসময় খাড়া নিচের দিকে। ঠিক আছে, কিন্তু এখানে বেগের উপাংশ দেখো দুদিকে আছে, উপরের দিকেও যাচ্ছে, অনুভূমিক দিকেও যাচ্ছে, সেই জন্য বেগ এক্ষেত্রে দ্বিমাত্রিক, কিন্তু ত্বরণ একমাত্রিক। তাহলে পার্টিকুলার এই সর্বোচ্চ বিন্দু, যদি আমি ও বিন্দু বলি, ও বিন্দুতে দেখো বেগের অভিমুখ কোন দিকে, অনুভূমিক দিকে, আর অভিকর্ষ ত্বরণ সবসময় তো খাড়া নিচের দিকে কাজ করছে নাকি, এই বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করছে। তাহলে পার্টিকুলার এই সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নিম্নমুখী এবং অনুভূমিক বেগটা ইউ cos থিটা। ঠিক আছে, এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার বের করবো আমরা প্রাসের সীমাটা। আর তাহলে আমি এখানে যেটা বললাম, দেখো বস্তুটা যে পক্ষের বিন্দু থেকে আর পর্যন্ত পৌঁছাচ্ছে, এটার জন্য কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সম বেগে যাচ্ছে, সম বেগ নিয়ে, তাই না? ইউ cos থিটার মানের পরিবর্তন হচ্ছে কি, কত সময় ধরে যাচ্ছে, কত সময় ধরে, টি সময় ধরে। তাহলে কতটা পথ অতিক্রম করবে, সমবেগে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে টি সময়ে কতটা পথ অতিক্রম করে, কোন ফর্মুলা থেকে বের করি আমরা, s ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা।
সমবেগে যখন গতিশীল হয় s ইকুয়াল টু vt, এই ফর্মুলা ইউজ করি। তাহলে s টা কত এখানে r, s টা r, আর বেগটা কত, কত বেগে যাচ্ছে, এর জন্য যাচ্ছে u cos থিটা। তাহলে u cos থিটা টাইমটা কত, কত সময় ধরে গতিশীল, ক্যাপিটাল টি। বাস এখানে এবারে মান বসিয়ে দাও, u cos থিটা ইনটু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর ভ্যালু যেটা পেয়েছিলাম 2u sin থিটা বাই g। তাহলে দেখো আসছে তোমার 2u স্কয়ার sin থিটা cos থিটা বাই g। এই 2 টা যদি গুণ করে দেওয়া হয় তাহলে দেখো u স্কয়ার sin 2 থিটা বাই g, এটা আসছে আর এইটি হচ্ছে আর এর রাশিমালা। ঠিক আছে, দেখো এই তিনটে রাশিমালা আমি এখানে লিখলাম, পাশাপাশি একটু খেয়াল করে দেখো, মনে রাখাটা কিরকম একটু কমপ্লিকেটেড হবে। রাশিমালাগুলোতে সব কিন্তু ইউ থিটা এবং জি দিয়েই প্রকাশ করা আছে। কোন জায়গায় ডি এর জায়গায় দেখো 2u sin থিটা বাই জি, আবার দেখো এইচ এর জায়গায় ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, আবার আর এর জায়গায় ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। তাহলে কোনখানে 2 কোনখানে স্কয়ার কোনখানে থিটা কোনখানে 2 থিটা, এটা মনে রাখা একটু কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এটা একটু সিরিয়াসলি মুখস্থ রাখবে, কারণ একটু ভুলের জন্য অঙ্কটা কিন্তু পুরো ভুল হয়ে যাবে। যদি মনে না থাকে আমি বলবো এইরকম ভাবে সংক্ষেপে বের করা প্র্যাকটিসটা রাখবে, যেন তৎক্ষণাৎ বের করে নিতে পারো ফর্মুলাটা। ঠিক আছে, যদি মনে না রাখে, কনফিউশন যদি থাকে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে যে এই যে ধরে নাও অলিম্পিক খেলাতে বর্ষা ছোড়া হয়, বা তোমরা অ্যানুয়াল স্পোর্টস এর সময় ওই যে শর্টকাট থ্রো করা হয়, ডিস্ক থ্রো করা হয়, তাহলে সেখানে একটা বিন্দু থেকে ছোড়া হয় আর একটা বিন্দুতে গিয়ে পড়ে। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়, উপরের দিকে কতটা ছুটছে তার উপর নয় কিন্তু। হ্যাঁ, তুমি যে বিন্দু থেকে ছুটছো অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এই দূরত্বটা যার ক্ষেত্রে বেশি হবে সেই হবে ফার্স্ট। তো এখন কোশ্চেন হয় যে এখান থেকে কত বেগে, মানে ধরো একই বেগে ছুটলো, তোমরা দেখেছো ক্রিকেট খেলার ক্ষেত্রেও যে ব্যাটসম্যান এমন জোরে বলটাকে মারলো, দেখে মনে হলো যেন বাউন্ডারি পেরিয়ে যাবে, মানে গ্যালারি হয়তো বেরিয়ে চলে যাবে, কিন্তু দেখা গেল কি বলটা উইকেট কিপারের হাতেই পড়ে গেল। ঠিক আছে, তাহলে এটা বুঝতেই পারলে যে তোমার বলের এই গতিটা বা এই যে মুভমেন্টটা ডিপেন্ড করছে কিন্তু থিটার উপর, অর্থাৎ কত কোণে ছুটছে তার উপর। যেমন ধরো কিছু সময় দেখা যায়, খেলার সময় দেখো যে ব্যাটসম্যান বলটাকে এমন মারলো যে মনে হবে যেন 4 হবে বা বাউন্ডারি বেরোবে না, ওখানে দেখা গেল সেটাই ছক্কা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে, মানে ম্যাক্সিমামটাই ডিপেন্ড করছে থিটার উপর। তাহলে একজন ব্যক্তি যখন শর্টকাট থ্রো করছে সবসময় সে চাইবে কিন্তু ম্যাক্সিমাম তার পাওয়ারটাই দিয়ে বলটাকে ছোড়া, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই পাওয়ার যদি অ্যাপ্লাই করে তবুও দেখবে কি থিটার মানটা বিভিন্ন হওয়ার জন্য বারবার বিভিন্ন দূরত্ব দিয়ে পড়ছে। তাহলে কোশ্চেন এখানে যে কত কোণে ছুড়লে ম্যাক্সিমাম দূরত্বে গিয়ে ফেলতে পারবে, ঠিক আছে, সেই কোণটা নির্ণয় করতে হবে। তাহলে সেই কোণটা নির্ণয় করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা সাহায্য নিতে হবে যে r ইকুয়াল টু ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। এইটাই আমি r টাকে ম্যাক্সিমাম করতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে r ম্যাক্সিমাম হবে কখন, r টা ম্যাক্সিমাম হবে কখন, দেখো একই বেগ আর জি এটা তো কনস্ট্যান্ট, তুমি একই বেগে ছুটছো, মানে যে বললাম সব সময় একই পাওয়ার দিয়ে বলটাকে ছুটছো, তার মানে ইউটা বেগটা একই দিচ্ছ, কিন্তু তবুও বিভিন্ন দূরত্ব হচ্ছে। কেন না, এখানে থিটাটা বিভিন্ন হচ্ছে বলে, ছোড়ার সময় কোনটা বিভিন্ন করছি বলে। ঠিক আছে, তাহলে এখানে আমি কখন ম্যাক্সিমাম করতে পারবো, তাহলে এখানে r ইকুয়াল টু r ম্যাক্স হবে তখন হবে না যখন তোমার sin 2 থিটা ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1, অর্থাৎ sin 2 থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, অতএব 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে এখান থেকে পেয়ে গেলাম যে বস্তুকে যদি
অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়ো, তখন দেখা যাবে কি বস্তুটা সব থেকে বেশি দূরত্ব গিয়ে পড়ছে, অর্থাৎ আরটা ম্যাক্সিমাম হচ্ছে। তখন সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? আর ম্যাক্স ইকুয়াল টু তখন হবে ইউ স্কয়ার বাই জি। এইটি হবে আর ম্যাক্সের রাশিমালা। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকে, একটা বস্তুকে উলম্বের সঙ্গে এই অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়লে যে দূরত্বে গিয়ে পড়বে, উলম্বের সঙ্গে একই কোণে যদি ছুড়ো, ঠিক আছে, তাহলে কত দূরত্বে গিয়ে পড়বে? অনুভূমিকের সঙ্গে যে কোণে ছুড়লে আর উলম্বের সাপেক্ষে ওই কোণে ছুড়ো, দুই ক্ষেত্রে প্রক্ষেপ সীমার মান একই হবে, সমান হবে। মানে একটা বস্তুকে থিটা কোণে ছুড়লে আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে ধরো থিটা কোণে ছোড়ার জন্য তোমার আর এর ভ্যালুটা এটা হয়েছে, থিটা কোণে ছোড়ার জন্য আর এর ভ্যালুটা এটা। যদি 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, ধরো এইভাবে তো ছুড়েছিল বস্তুটাকে, তাহলে এই কোণটা থিটা হয়েছিল, তাহলে এই কোণটা কত? 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা করে চললে বস্তুটা একই দূরত্ব যাবে অনুভূমিক দিকে। সেটা কিভাবে বের করবো? দেখো, আর ইকুয়াল টু তুমি পেলে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখানে এটাকে আমি আর ডট লিখছি, সরি আর ডট সমান কত? ইউ স্কয়ার সাইন, এখন থিটার জায়গায় কত লিখবো? 90 মাইনাস থিটা বাই জি। তার মানে ইউ স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। তাহলে ইউ স্কয়ার সাইন 180 মাইনাস 2 থিটা সমান কত? সাইন 180 মাইনাস 2 থিটা, মানে এই কোঅর্ডিনেটে থাকছে তো, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন থিটা হবে। তাহলে এটা সাইন 2 থিটা বাই জি। তার মানে আর ডট ইকুয়াল টু কত? 8। অর্থাৎ 8টা হয়েছিল থিটা কোণে ছোড়ার জন্য, আর আর ডটটা হলো 90 মাইনাস থিটা কোণে ছোড়ার জন্য। দুই ক্ষেত্রেই দেখো আর এর ভ্যালুটা একই, ঠিক আছে। দেখো পাশের গতিপথ, এটা গতিপথ হচ্ছে ট্রাজেক্টরি বলা হয়। এই গতিপথটা অতিবৃত্তাকার একটু পরে দেখাবো। আর এখানটা এটা এমসিকিউ এর জন্য মনে রাখবে, দ্বিমাত্রিক গতি হয়, পাশের গতিটা হচ্ছে দ্বিমাত্রিক। আচ্ছা, আর এখানে যেগুলো বললাম, এই প্রক্ষেপ বিন্দু কোনটা, প্রক্ষেপ বেগ কোনটা, প্রক্ষেপ সীমা কোনটা, প্রক্ষেপ কোণ কোনটা, উত্থিতিকাল বা চরণকাল, এইগুলো মার্ক করে রাখবে কোনটা কি বলছে। সর্বাধিক উচ্চতা রাশিমালা, এই রাশিমালাটা মুখস্থ রাখবে। সর্বাধিক উচ্চতা, উত্থিতিকাল, এটা টি সমান 2u sin থিটা বাই জি। আচ্ছা, প্রক্ষেপ সীমা, আর এর রাশিমালাটা। আর এখানে সর্বাধিক হওয়ার শর্তটা আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আর ম্যাক্স হবে। আর এখান থেকে কোশ্চেন তোমাদের থাকে অলিম্পিকের সময় বা বর্ষা থ্রো করার সময়, শর্টকাট থ্রো করার সময় উলম্বের এই অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে ছোড়া হয় কেন, সেটার ব্যাখ্যা এখান থেকে দেবে। হ্যাঁ, শুধু থিওরিটা। তারপরে এই কোশ্চেনটা যে আলফার পরিবর্তে π/2 মাইনাস আলফা হলে দুই ক্ষেত্রেই তোমার প্রক্ষেপ সীমার ভ্যালুটা একই হয়, ঠিক আছে। আচ্ছা, এইখান পর্যন্ত। এরপর আসছি দেখো পাশের সঞ্চার পথ। এইটি তোমার 2 নম্বরের একটি কোশ্চেন থাকে। দেখাও যে পাশের সঞ্চার পথ অধিবৃত্তাকার, ঠিক আছে, 2 নম্বর একটা কোশ্চেন থাকে। কিভাবে করবে দেখো, পাশের গতিপথের সঞ্চার পথ অধিবৃত্তাকার প্রমাণ করবে। তার জন্য ওই একই রকম xy তল, এটা x, এটা y, একটা বস্তুকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়ে দেওয়া হচ্ছে ইউ বেগে। তার ফলে বস্তুটা এইভাবে যে কোনো মুহূর্তে পি এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছেছে, ঠিক আছে। একটা বস্তুকে ইউ প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোড়া হলে যে কোনো মুহূর্তে
ধরে নিচ্ছি প্রাসের গতি সঞ্চার পথের জন্য, তাহলে আমি বললাম বস্তুটাকে ও বিন্দু থেকে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো, যে কোনো মুহূর্তে বস্তুটি এক্স ওয়াই বিন্দুতে পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছেছে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছেছে মানে এক্স অক্ষ বরাবর সে এক্স দূরত্ব গেছে আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছে। কত সময়ে? না ছোট হাতে টি সময়ে। ঠিক আছে, আচ্ছা এইটা নিশ্চয়ই জানো, এইদিকে যে বেগের জন্য যাই সেই বেগটা ইউ যদি হয়, এটাকে আমি ইউ cos থিটা, বেগের জন্য এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গেছে আর ওয়াই অক্ষ বরাবর যে গেছে সেটা কত বেগের জন্য? না ইউ sin থিটা বেগের জন্য। ঠিক আছে, তাহলে তুমি যদি বলো যে টি সময়ে পি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এক্স দূরত্ব গেছে কত বেগে? না ইউ cos থিটা বেগে। তাহলে এটা তো স্বাভাবিক। তাহলে x ইকুয়াল টু ইউ cos থিটা ইনটু টি, s ইজ ইকুয়াল টু vt। এই ফর্মুলা অনুযায়ী এটা যে কোনো মুহূর্তে বললাম, মানে যেই সময় ছুঁড়েছি ছুড়া থেকে সে মাটিতে পড়ছে না, এটা যে কোনো মুহূর্তে সে আকাশে ভেসে আছে, এখানে কিন্তু টাইম পড়েনি, ওই কারণে আমি যে কোনো মুহূর্তে টাইমটাকে ছোট হাতে টি ধরেছি। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত? u cos থিটা ইনটু t। তাহলে t সমান কত এখান থেকে বের করে নিবে? t সমান x বাই u cos থিটা। এটা এক নম্বর সমীকরণ থাকবে। আরেকটা করবে y দূরত্ব গেছে, তাহলে y টাও সেই একই ইকুয়েশন, h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, এই ফর্মুলা থেকে করবে। এখানে h মানে হচ্ছে উল্লম্ব দিকে y দূরত্ব গেছে, সেই জন্য y ইকুয়াল টু u এর জায়গায় লিখবে u sin থিটা ইনটু t মাইনাস হাফ g t স্কয়ার। জাস্ট t এর মানটা পুট করে দাও, t এর মানটা পুট করে দাও, আর কিছু না। t এর মানটা এখানে u sin থিটা ইনটু t, t এর জায়গায় কত বসাবে? x বাই u cos থিটা মাইনাস হাফ g t স্কয়ার, t স্কয়ারের জায়গায় লিখবে x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, বাস এবারে এখানটা একটু সিম্পলিফাই করে নেবে, তাহলে তোমার ইকুয়েশন হয়ে যাবে। অর্থাৎ এখানে ইউ ইউ কেটে যাবে, ইউটা কেটে যাওয়ার পর sin বাই cos সমান কত? tan থিটা, এটা tan থিটা, tan থিটা ইনটু x মাইনাস হাফ g, এটা x স্কয়ার বাই এখানটা তোমার u স্কয়ার cos স্কয়ার থিটা। এটা কোন কোন সময় sec স্কয়ার থিটা দিয়ে প্রকাশ করা থাকে। ঠিক আছে, তাহলে এইটি হলো তোমার সমীকরণ, প্রাসের গতিপথের সমীকরণ। আর এই সমীকরণটা হচ্ছে অধিবৃত্তাকার, মানে অধিবৃত্তের সমীকরণকে নির্দেশ করে। এটা এখন তোমরা ম্যাথমেটিক্সে শিখবে, এই সমীকরণটা অধিবৃত্তের যে সমীকরণ হয় তার সঙ্গে তুলনীয়। সেই জন্য তোমরা এখান থেকে বলবে যে অতএব প্রাসের গতিপথ অধিবৃত্তাকার। ঠিক আছে, জাস্ট এখান থেকে যেমন লেখা আছে এটা আলাদা করার এমন একটি নির্দেশতন্ত্র নেওয়া হলো যার y অক্ষ উল্লম্ব দিকে বিস্তৃত আর x অক্ষ হচ্ছে অনুভূমিক দিকে। তাহলে ধরা যাক t সময়ে বস্তুটি o বিন্দু থেকে p বিন্দুতে গেল, p এর স্থানাঙ্ক xy যেমন হয় বের করলাম, y ইকুয়াল টু u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। আর অনুভূমিক দিকে যেহেতু বেগটা ধ্রুবক সেই জন্য x ইকুয়াল টু vt, এই ফর্মুলা অনুযায়ী তুমি বের করে নিয়েছো এটা টাইমটা, যে মানটা জাস্ট পুট করে দিবে এই সমীকরণটা চলে আসবে। এইটা একটা অধিবৃত্তের সমীকরণ, y ইকুয়াল টু ax প্লাস bx স্কয়ার, একটা অধিবৃত্তের সমীকরণ, তার সঙ্গে তুলনীয় হচ্ছে, সেই জন্য পাশের গতিপথটি একটি অধিবৃত্তাকার। এটি 2 নম্বরের কোশ্চেন থাকে, করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এরপরে দেখো কিছু অঙ্ক আছে, জাস্ট ফর্মুলা পুটিং অঙ্ক। আমি যেরকম বললাম ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, কত সময় পরে ভূমি স্পর্শ করবে? অর্থাৎ টোটাল টাইমটা, মানে ছুড়ে দেওয়া কত সময় পরে ভূমি স্পর্শ করবে, ক্যাপিটাল টি বের করতে হবে। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে ক্যাপিটাল এইচ বের করতে হবে।
নিক্ষেপ বিন্দু থেকে কত দূরত্বে গিয়ে ভূমি স্পর্শ করবে, অর্থাৎ ক্যাপিটাল আরটা বের করবে। ঠিক আছে, এটা পড়েছিল এইচএস। জাস্ট ওই ফর্মুলা গুলি অ্যাপ্লাই করা তাহলেই হবে। এখানে দেখো ইউ তার উপাংশ ভেঙে নিয়েছে, ইউ cos 45 ডিগ্রি আর ইউ sin 45 ডিগ্রি, এটা না উপাংশ বিভাজন করলেও হবে। ঠিক আছে, আমি এখানে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করছি। দেখো এরা অ্যাকচুয়ালি ফর্মুলা প্রতিষ্ঠা করে করেছে, আমি তোমাদেরকে ফর্মুলা গুলোকে জাস্ট পুট করে দেবো। ঠিক আছে, তার মানে এখানে দেখো থিটাটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে ইউ। ঠিক আছে, ইউ এবং থিটা দেওয়া আছে, তাহলে আর কি দরকার তোমার? এইচ বের করার জন্য এইচ এর ফর্মুলা কি? এইচ এর ফর্মুলা h equal to u square by 2u u square sin theta by g 2g, তাই তো? u square sin square theta by 2g, তাহলে u এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, g এর মান জানো, পুট করলে চলে আসবে। একই রকম ভাবে r এর মান বের করবে, u এর মান জানা আছে, থিটার মান জানা আছে, g এর মান জানা আছে। ঠিক আছে, টাইম বের করবে 2u sin theta by g, u মান জানো, থিটার মান জানো, g এর মান পুট করবে, চলে আসবে। হ্যাঁ, জাস্ট ফর্মুলা গুলো পুট করবে তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ দেখো এই যে 2 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 2 নম্বর অঙ্কটা, এটা কিন্তু ওই আমরা যে অধিবৃত্তের সমীকরণটা প্রমাণ করলাম না, সেই সমীকরণটাকে কাজে লাগাতে হবে। উল্লম্ব তলে একটি প্রাসের প্রক্ষেপপথের সমীকরণ দেওয়া আছে y ax - bx², যেখানে ab ধ্রুবক, প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক এবং উল্লম্ব দিকে প্রাসের দূরত্ব x এবং y, প্রাসের সর্বাধিক উচ্চতা এবং অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপণ নির্ণয় করো। থিটা এবং r max এইচটা নির্ণয় করতে হবে। তাহলে এইটাকে কি করতে হবে বলতো? জাস্ট তুলনা করে নিবে। এই যে সমীকরণটা পেয়েছিলে না, অধিবৃত্তাকার সমীকরণ, এর সঙ্গে তুলনা করতে হবে। তুলনা করলেই দেখো a এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে tan থিটা, এটা পেয়ে গেলে tan থিটা। আর b সমান কত বলতো? b সমান হচ্ছে তোমার g বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি u স্কয়ার 2 u স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু g বাই b, মানে এখান থেকে sin স্কয়ার থিটা বের করো, দিয়ে তুমি h এর ভ্যালু পুট করে দিবে, তাহলে তোমার চলে আসবে। আর এরা একটু অন্যরকম ভাবে করেছে, জাস্ট এটা মনে রাখতে পারলে হবে এই মেথডটা। এখানে b বের করেছে, b থেকে তোমার u স্কয়ার, দিয়ে h সমান u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, তো sin স্কয়ার বাই 2g। এখানটায় দেখো একটু u এর ভ্যালুটা, যে u স্কয়ারের ভ্যালুটা এখানে পুট করে দিয়েছে, পুট করে দিলে তোমার tan স্কয়ার থিটা আসছে, tan স্কয়ারের থিটা, এখানে দেখো tan থিটার মানটা পেয়েছে না, a ইকুয়াল টু tan থিটা, সেটা এখানে পুট করে দিয়েছে। ঠিক আছে, তুমি যদি এত সব না করো, মানে এই পেপারটা তো তোমার সবসময় মনে থাকবে না, আমি তোমাকে নরমাল মেথডটা বলছি। দেখো তো আমরা যে ইকুয়েশনটা দিয়েছিলাম y ইকুয়াল টু tan থিটা ইনটু x মাইনাস হাফ g তোমার u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু x স্কয়ার, এই সমীকরণ ছিল তো। তাহলে এটা তুলনা করলে a ইকুয়াল টু tan থিটা, এটা একটা পাচ্ছ, আর b ইকুয়াল টু কত? g বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা সমান বের করো g বাই 2 u স্কয়ার b, দিয়ে এখান থেকে বের করো sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান কত? 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটার ভ্যালু কত? g বাই 2 u স্কয়ার b। এটাকে যদি সিম্পলিফাই করো 2 u স্কয়ার b মাইনাস g বাই 2 u স্কয়ার b, তার মানে 2 u স্কয়ার
sin square theta equal to 2u square b minus g। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাকে বের করতে বলেছে, দেখো সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা h equal to u square sin square theta by 2g। আচ্ছা এটা u square sin square theta করলে by 2 হবে, তাহলে এখানটা বসিয়ে দাও, u square sin square theta এর জায়গায় মানটা বসিয়ে দাও, 2 u square b minus g by 2 by 2g, 2 কেটে যাবে, না না 2 4 হবে, 2 u square b minus g by 4g। ঠিক আছে, এই সমান এটা এলো, কিন্তু এখান থেকে তোমাকে ইউটা তাড়াতে হবে। আবার দেখো ইউ তাড়াতে গেলে তোমাকে এইখান থেকেই ইউটাকে আবার বের করতে হবে, এখান থেকে ইউ স্কয়ারটা বের করো, ইউ স্কয়ার সমান কত, জি বাই 2b cos স্কয়ার থিটা। আচ্ছা এখানে এই ইউ স্কয়ারের ভ্যালুটা পুট করে দিই, 2 ইউ স্কয়ারের ভ্যালু যদি পুট করি জি বাই 2b cos স্কয়ার থিটা মাইনাস জি বাই 4g। দেখো এইখান থেকে 2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, আর এখানে একটা বি ছিল, 2u স্কয়ার বি, এই বি বি কেটে যাচ্ছে, দেখো এই বি 2 কেটে যাচ্ছে, ইকুয়েশনটা থাকছে দেখো 1 জি বাই জি কমন নিয়ে নিচ্ছি, 1 বাই cos স্কয়ার থিটা মানে 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 বাই 4g। তাহলে দেখো এটা কি হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তো, হ্যাঁ তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় জি জি তো কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখো tan স্কয়ার থিটা বাই 4 এটা আসছে। দেখো এখানে a ইকুয়াল টু tan থিটা পেয়েছিলে, a ইকুয়াল টু tan থিটা, তাহলে এখানে কত বসাবো, a স্কয়ার বাই 4, তাহলে h ইকুয়াল টু a স্কয়ার বাই 4 আসছে। তাহলে এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো, a স্কয়ার বাই 4b, বিটা কোথাও ছাড়া হয়ে গেছে, এই বিটা এখানে থেকে গেছে, এখানে এই বিটা ছাড়া হয়ে গেছে, ঠিক আছে, এইটা চলে আসবে। এরপরে দেখো আরেকটা আছে ভূপৃষ্ঠের, মানে 3 এর অঙ্কটা, উদাহরণ 3, এটাও একটা প্রাসের গতি, এটা একটু অন্যরকম। যেমন দেখো প্রাসের গতির ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হয়, কিছু উচ্চতায় উঠলো, সর্বাধিক উচ্চতায় পড়ে তারপর কি আবার ভূমিতে পড়ে আসে তো, কিন্তু এটার ক্ষেত্রে ধরে নাও কেউ দোতলার ছাদে আছে, ছাদ থেকে জাস্ট একটা বস্তুকে এরকম ভাবে ছুড়ে দিয়েছে, অনুভূমিক দিকে বা বেগ দিয়ে ছুড়ে দিয়েছে, তাহলে তারও গতিটা দেখো অর্ধেকটা প্রাসের গতির মতন হচ্ছে নাকি, এই যে ছাদ থেকে, এখানে তোমার ছাদ থেকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে তার গতিটাই অর্ধেকটা প্রাসের, মানে এই দিকটা টেনে দিলেই, হ্যাঁ এই দিকটা টেনে দিলেই তোমার কিন্তু পুরো প্রাস হয়ে যাচ্ছে, কিন্তু এই অংশটা তো নেই, আছে তোমার এইখান থেকে, তাহলে এখানেও তোমার ওই একই রকম টেকনিকটা অ্যাপ্লাই করবে, মানে এই জায়গাটা আমি বলবো ফর্মুলাটা ইউজ করে না করে তোমরা ম্যাথমেটিক্যালি করবে, অর্থাৎ যেরকম ভাবে প্রাসের গতিপথের সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করলাম সেইভাবে করবে, দেখবে সুবিধা হবে। কিরকম,
দেখো ভূপৃষ্ঠ থেকে 1960 মিটার উচ্চতায় একটি বিমান ঘন্টায় এত অনুভূমিক বেগে চলছে। তাহলে উপরে বিমানটা ছুটছে, তার বেগটা দেওয়া আছে 600 কিমি/আওয়ার। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটি বিন্দু এর উপর আসার পর বিমানটি থেকে একটি বস্তু ফেলা হলো। মানে যখন বিমানটা ঠিক এ বিন্দুর উপরে আছে, এ বিন্দুর উপরে যখন বিমানটা আছে, তাহলে যখন বিমানটা ঠিক এ বিন্দুর উপরে আছে, দেখো সেই সময় একটা কোনো বস্তুকে বিমান থেকে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আমি ওই আগে যে উদাহরণগুলো দিতাম, মোটরসাইকেলে যাচ্ছ, হাত থেকে কোনো যে কোনো মুহূর্তে একটা বস্তু পড়ে গেল, তাহলে পড়ে যাওয়ার মুহূর্তে মোটরসাইকেলের যা বেগ ছিল সেই বেগটাই পাবে বস্তুর বেগ। ঠিক একই রকম ভাবে এখানে যে বস্তুটা ফেলে দেওয়া হলো, মানে পড়ে গেল বিমান থেকে, তাহলে সেই মুহূর্তে বস্তুটার অনুভূমিক বেগ কিন্তু ওই বিমানের বেগের সঙ্গে সমান হবে, অর্থাৎ 600 কিমি/আওয়ার বেগে অনুভূমিক দিকে যেতে চাইবে। কিন্তু সে তো বিমানের সঙ্গে যাচ্ছে না, কি হবে বলতো না, অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানছে। তাহলে সেই জন্য এ সোজা এই পথে না গিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে এই বি বিন্দুতে পৌঁছাচ্ছে। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে 600 কিমি/আওয়ারটা এটা তার অনুভূমিক বেগ। এই অনুভূমিক বেগটার কোনো পরিবর্তন হবে না, কারণ কি ওই দিকে কোনো বাধা বল নেই, ধরে নিতে হবে বায়ুর বাধা এখানে নেই। ঠিক আছে, তাহলে এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 600 কিমি/আওয়ার বেগটা কনস্ট্যান্ট। কিন্তু নিচের দিকে ক্রমশ তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার কারণ কি অভিকর্ষ বল, অভিকর্ষ বল নিচের দিকে টানছে, সেই জন্য বেগটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, দিয়ে এই কনসেপ্টের উপর এখানে অঙ্কটি আছে, বলেছে এবি দূরত্ব নির্ণয় করো। এখানে টাইমটা বের করতে হবে, কত সময় পরে এই উচ্চতাটা সে নেমেছে। ঠিক আছে, এই উচ্চতা নামতে কত সময়, তার প্রাথমিক বেগ কত, নিচের দিকে যখন নামছে উল্লম্ব দিকে প্রাথমিক বেগ কত বস্তুটার, 0। তাহলে এইখানে তার প্রাথমিক বেগ 0, নিচের দিকে নামছে, কতটা উচ্চতা নামলো এটা দেওয়া আছে। ঠিক আছে, কত সময় নামবে সেটা নির্ণয় করব, সেই জন্য h = ut প্লাস হাফ জি টি স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যেখানে ইউটা 0, এখানে হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে টি সমান কত, 2h/g √2h/g, তাই তো। তাহলে এখানে h এর ভ্যালু জানো, g এর ভ্যালু জানো, t বেরিয়ে যাবে। তাহলে t যদি বেরিয়ে যায়, তাহলে a থেকে b এর দূরত্ব কত নির্ণয় করতে পারবে না, মানে বস্তুটা a বিন্দু থেকে b বিন্দুতে কোন বেগের জন্য গেল, নিশ্চয়ই 600 কিমি/আওয়ার বেগের জন্য, তাই তো। তাহলে s = vt অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। ঠিক আছে, দেখো সেইভাবে এখানে টাইমটা বের করে নিয়েছে, দিয়ে বস্তুর প্রাথমিক বেগ অনুভূমিক বেগটা দেওয়া আছে, s = vt অ্যাপ্লাই করে দিয়েছে, তাহলে তোমার দূরত্বটা বেরিয়ে যাবে। 5 এর অঙ্কটা করবে, ছয়টা ভূমিতে দাঁড়ানো ক্রিকেটার, একই রকম ভাবে একটু এই অঙ্কগুলো দেখে আসবে। আচ্ছা দেখো, তোমাদের এই অঙ্কটা 10 এর অঙ্কটা তোমাদের নতুন বইয়ে কত আছে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটি প্রাসের গতিপথে প্রাথমিক বেগ হলো এটা দেওয়া আছে, যেখানে i ক্যাপ j ক্যাপ হলো অনুভূমিক এবং উল্লম্ব দিক, একক ভেক্টর j এর মান দেওয়া আছে, প্রাসের সঞ্চার পথ নির্ণয় করো। ঠিক আছে, এইটি প্রাসের বেগ দেওয়া আছে, বেগটা হলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে এইটা যেটা দেওয়া আছে v ভেক্টর, v ভেক্টর = i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা আমাদের ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা জানি v ভেক্টর সমান vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, এটা লিখতে পারি তো। তার মানে এই দুটো তুলনা করলে vx = 1 আর vy = 2। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি দেখায়, তাহলে এই দিকে তোমার x অক্ষ আর এই দিকে হচ্ছে y অক্ষ, তাহলে বস্তুটা এইখানে v বেগে যাচ্ছে, তার মানে এই দিকে হচ্ছে vx আর এই দিকে হচ্ছে vy। ঠিক আছে, যেটা আমরা u cos θ আর u sin θ বলছিলাম, সেটা এখানে vx আর vy হলো। তাহলে বস্তুটা যখন এইভাবে যাবে,
এই যে এইরকম গতিপথ হবে, তার মানে এই এক্স অক্ষ বরাবর যাচ্ছে ভিএক্স বেগের জন্য, আর উপরের দিকে যাচ্ছে ভিওয়াই বেগের জন্য। বাস এইটাকে কাজে লাগিয়ে যেমন করেছিলে সেরকম করলেই হবে। সঞ্চার পথ নির্ণয় করা, সঞ্চার পথ কত ইজিলি নির্ণয় করবে দেখো, ধরে নিচ্ছি টি সময়ে যে কোনো মুহূর্তে পি এক্স ওয়াই, যেমন ভাবে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করেছিল সেইভাবেই করবে। যে কোনো মুহূর্তে পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছেছে, তাহলে এক্স দূরত্ব গেছে কার বেগের জন্য, ভিএক্স এর জন্য, ওয়াই দূরত্ব গেছে কার জন্য, ভিওয়াই এর জন্য। তাহলে আমরা লিখবো এক্স ইকাল টু ভিএক্স ইন্টু টি, মানে কত, ভিএক্স এর ভ্যালু 1, অর্থাৎ এটা শুধু লিখবো কত, টি, মানে এক্স ইকাল টু টি, এটা একটা সমীকরণ পেলে। আরেকটা y ইকাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে ইউ এর ভ্যালু মানে কত, এখানে হবে ভিওয়াই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, এবারে টি এর ভ্যালুটা পুট করে দাও, টি এর ভ্যালু কত, এক্স, টি এর ভ্যালু তো এক্স নাকি, আর ভিওয়াই এর ভ্যালু কত, ভিওয়াই এর ভ্যালু হচ্ছে দেখো 2, তাহলে 2x মাইনাস হাফ জি ইন্টু এক্স স্কয়ার। ঠিক আছে, 2x মাইনাস জি বাই 2 এক্স স্কয়ার, এইটি হচ্ছে সমীকরণ।